হ্যালো স্টুডেন্ট, আমি জয় মণ্ডল, রসায়নের শিক্ষক, আর.এন. বিদ্যাভবন, কলকাতা। তোমাদের ক্লাস 10-এর অজৈব রসায়নের অন্তর্গত অ্যামোনিয়া গ্যাসের ধর্ম আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। দেখো, গ্যাসের ধর্ম বললেই আমাদের মাথায় এসে যায় যে সেটা হচ্ছে দু ধরনের ধর্ম পসিবল। একটা হচ্ছে রাসায়নিক ধর্ম আর একটা হচ্ছে ভৌত ধর্ম। অর্থাৎ যে কোনো গ্যাসেরই ভৌত এবং রাসায়নিক দুটো ধর্ম পাওয়া যায়। যে ভৌত ধর্ম বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে কোনো একটা পদার্থের বাহ্যিক, অর্থাৎ সেটা হচ্ছে যে সমস্ত ধর্মগুলো তুমি ইন্দ্রিয়ের মাধ্যমে গন্ধ, বর্ণ, তার অবস্থা, দাব্যতা এগুলো বুঝতে পারবে, সেগুলো হচ্ছে তোমার কাছে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হচ্ছে কোনগুলো? যে সমস্ত ধর্মগুলো হচ্ছে যে আভ্যন্তরীণ, অর্থাৎ যেটা তুমি দেখে বুঝতে পারবে না কিন্তু এই পদার্থটা বিক্রিয়া করবে কিনা কোনো পদার্থের সঙ্গে, কোনো ক্ষারের সঙ্গে বা কোনো অ্যাসিডের সঙ্গে, তার সেই ধরনের ধর্ম আছে কিনা, এই ধরনের ঘটনাগুলো আমরা যে ধর্মের মাধ্যমে বুঝি সেটা হচ্ছে আমাদের রাসায়নিক ধর্ম। ঠিক আছে? তাহলে এভাবে আমরা ভৌত রাসায়নিক ধর্ম দু ধরনের ধর্ম পেতে পারি অ্যামোনিয়া গ্যাসে। তো আমরা দেখে নেব একটু ভৌত ধর্ম। ভৌত ধর্ম বললেই প্রথমে যেটা বুঝবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস একটা বিশেষ গন্ধযুক্ত গ্যাস, বাকি অন্যান্য গ্যাসের থেকে অনেকটা আলাদা করা যায়, কারণ অ্যামোনিয়া গ্যাসের একটা বিশেষ তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে। এই তীব্র ঝাঁঝালো গন্ধটা অ্যামোনিয়া গ্যাসকে অন্যান্য গ্যাস থেকে পৃথক করতে পারে, যেটা আমরা হয়তো অনেকেই ফিল করতে পারি বা গন্ধটা পেয়েছি। যদি কোনো পাবলিক টয়লেট যাও তাহলে ওখানে দেখবে যে অ্যামোনিয়া গ্যাসের একটা গন্ধ পাওয়া যায়, মানে একটা গন্ধ পাও তোমরা, সেটা আসলে ওই অ্যামোনিয়া গ্যাসেরই গন্ধ। কারণ আমাদের জীবদেহ থেকে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত অপদ্রব্য বা রেচন পদার্থগুলো বেরিয়ে আসে, তার মধ্যে একটা মূল উপাদান যেহেতু নাইট্রোজেনযুক্ত যৌগ, ফলে সেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়, তাই আমরা ওই গ্যাসের গন্ধটা পেয়ে থাকি। দ্বিতীয়ত যেটা পাবো সেটা হচ্ছে এদের নির্দিষ্টভাবে দাব্যতা। নাম্বার 2, দাব্যতা। দাব্যতা বললে যেটা বুঝবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস অন্যান্য যে কোনো গ্যাসের তুলনায় অনেক বেশি কিন্তু যেটা জলে দ্রাব্য। প্রায় দেখা যায় বাই ভলিউম যদি ধরো, আয়তন মাত্রায় 35% পর্যন্ত অ্যামোনিয়া যেটা সেটা হচ্ছে জলে দ্রবীভূত হয়, অর্থাৎ 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ পাওয়া যায়। যেখানে অবশ্যই বলে রাখি 35%টা কিন্তু ভলিউম বাই ভলিউম, মানে হচ্ছে এটাই 100 ml জলে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 35 ml জল অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হতে পারে। অর্থাৎ সবচেয়ে বেশি তুমি যদি 100 ml জল যোগ করো তার মধ্যে 35 ml অ্যামোনিয়া গ্যাস থাকতে পারবে। এই ধরনের অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। ঠিক আছে? লাইকার অ্যামোনিয়া বলি, যেটা মূলত আমাদের ল্যাবরেটরি পারপাসে বা পরীক্ষাগারে ব্যবহার করে থাকে। ঠিক আছে? বা পরীক্ষাগারে ব্যবহৃত হয়। এখানে এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে বলতেই বুঝতে পারছো NH3 প্লাস তার সঙ্গে জল যোগ করছো, ফলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে NH4 প্লাস প্লাস OH মাইনাস। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবে জলীয় দ্রবণে গেলে পরেই অ্যামোনিয়া অবশ্যই জলটা যেটা হচ্ছে লিকুইড, অ্যামোনিয়াটা গ্যাস, গিয়ে একটা অ্যাকোয়াস সলিউশন তৈরি করে, যে অ্যাকোয়াস সলিউশনে OH মাইনাস আয়ন তৈরি করার জন্য এটা একটা ক্ষারীয় প্রকৃতি প্রদর্শন করে। তাই বলতেই পারো তোমরা যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় ধর্ম প্রদর্শন করবে বা ক্ষারীয় প্রকৃতির হবে, যে কারণেই অ্যামোনিয়ার ক্ষারীয় বা মৃদু ক্ষার ধরার জন্য আমরা এটাকে পরীক্ষাগারে ব্যবহার করতে পারি। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াকে যদি আমরা তীব্র বা উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় প্রায় -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শীতল করি, তাহলে অ্যামোনিয়ার একটা তরল পাওয়া যায়। মানে অ্যামোনিয়া তরল বলতে অ্যামোনিয়া গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো, অর্থাৎ প্রায় -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এবং যেটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে। ঠিক আছে? অর্থাৎ সাধারণ চাপে বা বলতে পারো বায়ুমণ্ডলীয় চাপে আমরা যদি চাই তাহলে অবশ্যই অ্যামোনিয়া গ্যাসকে তরলে পরিণত করতে পারবো। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস যেটা কিনা তরলে পরিণত হবে NH3 অ্যাজ এ লিকুইড। আমি কেন এটা বললাম এটা বলে রাখি, তার কারণটা হচ্ছে দ্রাব্যতার সাপেক্ষে যখন তুমি দেখো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, যেটাকে লিকার অ্যামোনিয়া বলছি, আর এটা হচ্ছে তরল অ্যামোনিয়া। অনেক ক্ষেত্রেই তোমাদের মনে হতে পারে যে তরল অ্যামোনিয়া আর যেহেতু দুটোই জল বা তরলের মধ্যে দেখতে হচ্ছে, এই দুটোই হয়তো সেম। আমি বলবো অবশ্যই নয়। তরল অ্যামোনিয়া কিন্তু একেবারেই জলীয় অ্যামোনিয়ার দ্রবণের মতো বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মতো নয়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ এটা হচ্ছে একটা ক্ষারীয় ধর্মী, যেটা একটু আগেই দেখলে।
কিন্তু অ্যামোনিয়াকে যদি তরল করা হয় তাহলে তরল অ্যামোনিয়া কিন্তু পোষণধর্মী। মূল পার্থক্য কিন্তু এখানেই, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অবশ্যই ক্ষারীয়ধর্মী, আর অ্যামোনিয়াকে যদি তরল রূপান্তরিত করো তাহলে সেটা হচ্ছে অবশ্যই একটা পোষণধর্মী। তাই দুটোর মধ্যে এইটার থেকে আমরা একটা বেসিক ডিফারেন্স তৈরি করতে পারি। দ্বিতীয়ত যেটা জানবে সেটা হচ্ছে অ্যামোনিয়ার ঘনত্ব। যেহেতু অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব তোমরা পেয়েছো 17, প্রায় 17 গ্রাম পার মোল, তাই এর বাষ্প ঘনত্ব যদি দেখো তাহলে অবশ্যই আমরা জানি সম্পর্কটা, যে কোনো ক্ষেত্রেই বাষ্প ঘনত্ব বার করার ফর্মুলা যেটা ছিল তোমরা করে এসছো বা জানো হয়তো, যেটা হচ্ছে আসমাত্র m/2। তাই ওর আণবিক গুরুত্ব 17 হওয়ার জন্য বাই 2, দ্যাট ইজ 8.5 হচ্ছে ওর বাষ্প ঘনত্ব। তাই অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 পাবে। তাহলে এগুলো হচ্ছে অ্যামোনিয়ার যেটা হচ্ছে ভৌত ধর্ম, যেখানে তুমি গন্ধ, দাহ্যতা এবং তার ঘনত্ব এটা দেখতে পাবে। আর লাস্ট ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে বর্ণ। অ্যামোনিয়া গ্যাসের কোনো নির্দিষ্ট বর্ণ নেই, অর্থাৎ একটা বর্ণহীন গ্যাস। নেক্সট ওয়ান যেটা চলে যাবো সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বলতেই আমাদের বুঝবো সেটা হচ্ছে অ্যামোনিয়া যেহেতু একটা বললাম একটু আগেই যে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে বা মৃদু ক্ষার, তাই অবশ্যই ওরা কী করবে, যে কোনো একটা অ্যাসিডের সঙ্গে সহজেই বিক্রিয়া করতে সক্ষম হবে। তাই রাসায়নিক ধর্মের প্রথমটাই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম, অর্থাৎ নাম্বার 1 ক্ষার ধর্ম। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অ্যামোনিয়াকে যদি কোনো তীব্র অ্যাসিড, লাইক এক্সাম্পল তোমরা জানো HCl, বা হয়তো এটা সেটা হচ্ছে NH3-র সঙ্গে H2SO4, বা হয়তো NH3-র সঙ্গে HNO3 মতো কোনো একটা যেটা সেটা হচ্ছে অ্যাসিডকে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে সব ক্ষেত্রেই তোমরা কিন্তু একটা করে লবণ পাবে। যেখানে আমরা HCl-এর সঙ্গে যদি NH3 বিক্রিয়া ঘটাই তাহলে এখানে NH3-কে অ্যাজ এ লিকুইড, HCl অ্যাজ এ লিকুইড, বা যে দেখাতে পারো যেটা হচ্ছে তরল অবস্থায় দিচ্ছি, লিকুইড না বলে তোমরা অ্যাকোয়াস লিখলে হয়তো ভালো হবে, কারণ জলীয় দ্রবণে যেহেতু দিচ্ছ তাই আমি এটাকে অ্যাকোয়াস করে দিলাম। অ্যাকোয়াস দ্রবণ হিসেবে যদি দাও তাহলে অবশ্যই এদের দুজনে বিক্রিয়া NH4Cl, এটাও একটা অ্যাকোয়াস সলিউশন পাবে অ্যাজ এ লবণ। ঠিক আছে, যেখানে তোমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লবণ পাচ্ছ। তাহলে একইভাবে আমার জিজ্ঞাসা থাকবে এটার বিক্রিয়ায় কী পাওয়া যাবে, এটার বিক্রিয়ায় কী পাওয়া যাবে। কনসেপ্টটা একটাই, অ্যামোনিয়া যেহেতু ক্ষার, HCl একটা অ্যাসিড, তাহলে ক্ষার আর অ্যাসিড বা যেটা হচ্ছে অম্ল আর ক্ষারের বিক্রিয়ায় তোমরা যেটা পাবে সেটা হচ্ছে একটা লবণ। তাই বাকিগুলোর ক্ষেত্রেও একই হওয়া উচিত, এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, তাহলে এক্ষেত্রেও লবণ হওয়া উচিত। তাহলে কোন লবণ পাবে তোমরা সেটা বাড়িতে নিজেরা করবে, করে আমাকে দেখে এটা সেটা জানাবে বা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দ্বিতীয়ত বলে রাখি সেটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। অর্থাৎ অ্যামোনিয়া যেটা সেটা হচ্ছে অন্যান্য যেটা সেটা হচ্ছে গ্যাসের মতো এরও একটা বিশেষ বিজারণ ধর্ম আছে। নাম্বার 2 বলতে পারো যেটা সেটা হচ্ছে বিজারণ ধর্ম। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্ম লক্ষ্য করা যায়, কারণ অ্যামোনিয়া গ্যাসকে তুমি যদি কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাও তাহলে এক্ষেত্রে বিক্রিয়া করে কপার প্লাস নাইট্রোজেন প্লাস জলীয় বাষ্প পাবে। যেখানে অ্যামোনিয়াকে গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া ঘটানো হচ্ছে, কপার অক্সাইড একটা সলিড, কপার এটা একটা সলিড, এটা একটা গ্যাস, এটা একটা জলীয় বাষ্প, তাই এটাকে আমরা অ্যাজ এ লিকুইড স্টেটে বা বাষ্প হিসেবেও লিখতে পারি। এইভাবে H2 অ্যাজ এ গ্যাস হিসেবে পাচ্ছ। আমি একটু বলে দিই কেন এটাকে বিজারণ ধর্ম বলছি, কেন অ্যামোনিয়া বিজারণ ধর্ম বলা হচ্ছে। এখানে দেখো অ্যামোনিয়া থেকে পেয়েছো N2, আর কপার অক্সাইড থেকে পেয়েছো কপার। আমরা জানি যে বিক্রিয়ায় হাইড্রোজেন বেরিয়ে যায় সেটা হচ্ছে আমাদের কাছে জারণ, আর যেখানে অক্সিজেন বেরিয়ে যাবে সেটা হচ্ছে বিজারণ। তাই আমাদের কাছে এইটা জারণ মানে এই নিজে কিন্তু অবশ্যই বিজারক ধর্ম দেখাচ্ছে। তাই বলতেই পারি অ্যামোনিয়া এটা একটা বিজারক ধর্ম হিসেবে কাজ করে, মানে বিজারণ ধর্ম প্রদর্শন করে। এই ধরনের বিক্রিয়ার মাধ্যমে তুমি প্রমাণ করতে পারো যে অ্যামোনিয়া গ্যাস এমন একটা গ্যাস যেটা বিজারণ ধর্মী। পাশাপাশি এটাও প্রমাণ করতে পারবো যে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে বা রয়েছে, কারণ দেখো বিক্রিয়ায় আমরা নাইট্রোজেন গ্যাস পাচ্ছি। তাই কোশ্চেন যদি ঘুরিয়ে ভেবেও দেয় যে দেখাও নাইট্রোজেন রয়েছে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে, তাহলে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারবো। ঠিক আছে, আরেকটি রিয়াকশন দেখিয়ে রাখি সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া, সেটা একটু দেখে রাখো। নাম্বার 3, ধাতুর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করতে পারে। নাম্বার 3 পাবে যেটা সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। অর্থাৎ সোডিয়াম ধাতুর সঙ্গে যদি অ্যামোনিয়া গ্যাসকে বিক্রিয়া ঘটানো হয়
সোডিয়াম সলিড অ্যামোনিয়া গ্যাস, পাবে হচ্ছে সোডামাইট NaNH2 প্লাস হাইড্রোজেন গ্যাস প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। যদি উত্তপ্ত করো সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে সোডামাইট সঙ্গে হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। যেখানে এই বিক্রিয়ার মধ্যে দেখো তোমরা এটা বুঝতে পারছো বা বোঝাতে পারবে যে এক্ষেত্রে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন গ্যাস প্রেজেন্ট রয়েছে। এটা একটা সাদা বর্ণের সোডামাইট তৈরি করে, ঠিক আছে। সোডামাইট পাওয়া যায়, যে সোডামাইটটা দেখলে তুমি বুঝতে পারবে সোডিয়াম অ্যামোনিয়ার বিক্রিয়ায় সোডামাইট পাওয়া যাচ্ছে NaNH2 প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা অ্যাজ এ সলিড হিসেবে পাবে আর এটা হচ্ছে অ্যাজ এ গ্যাস হিসেবে পাবে। তাই সাহেব আমি বলতে পারি এখানে যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেনটা প্রেজেন্ট ছিল। নেক্সট যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের অ্যামোনিয়া গ্যাসকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এর একটা গুরুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে একটু আগেই বলছিলাম যে অ্যামোনিয়া গ্যাসকে কিন্তু আমরা যেটা সেটা হচ্ছে পরীক্ষাগারে ব্যবহার করি। পরীক্ষাগারে কী কাজে ব্যবহার করব? যে কোনো একটা লবণকে শনাক্ত করতে তার মধ্যে কী ক্যাটায়ন রয়েছে, অর্থাৎ কোনো একটা ক্যাটায়ন হিসেবে কোনো লবণের মধ্যে কে আছে তার বর্ণ দেখে আমি সেটাকে শনাক্ত করতে পারি। তো চতুর্থ যেটা পাবে সেটা হচ্ছে পরীক্ষাগারে ব্যবহার বা বলতে পারো ধাতব আয়নের শনাক্তকরণ। ধাতব আয়নের শনাক্তকরণ অর্থাৎ যে কোনো একটা ধাতব আয়ন বলতে কীরকম, ধরো FeCl3 ফেরিক ক্লোরাইড, বা হয়তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বা হয়তো এটা সেটা হচ্ছে ফেরাস সালফেট, বা হয়তো কপার সালফেট। এই ধরনের যে সমস্ত লবণগুলো আছে সবকটা লবণকেই আমরা কিন্তু সহজেই অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাহায্য নিয়ে শনাক্ত করতে পারি বা শনাক্ত করতে পারবো। কীভাবে দেখো একটু বুঝিয়ে দিই। একটা রিয়াকশন দেখালেই বাকিগুলো তোমার বুঝে যাবে। এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন মানে এর ক্যাটায়ন এর অ্যানায়নের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ Fe যুক্ত হচ্ছে OH এর সঙ্গে। এবং সব ক্ষেত্রেই, শুধু এক্ষেত্রে নয়, এক্ষেত্রেও সেটা হবে, পরেরটার ক্ষেত্রেও সেটা হবে, আর তারপরেরটার ক্ষেত্রেও সেটাই হবে। অর্থাৎ সব ক্ষেত্রেই তুমি যেটা পাবে সেটা হচ্ছে ধাতব লবণের ক্যাটায়নটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যানায়নের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এবং এই ধরনের বিক্রিয়া হচ্ছে আমার কাছে প্রতিস্থাপন বিক্রিয়া বা অ্যাজ এ সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা যায়, যেখানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট করে এরা তৈরি করে দিচ্ছে FeOH3 প্লাস NH4Cl। আমি একটু ব্যালেন্সের দিকে তাকাই যদি, তাহলে বলবো Cl 3টে আছে, তাহলে এখানে অবশ্যই 3টে হওয়া উচিত, ঠিক আছে। আর NH4 আগেও তাহলে অবশ্যই 3টে দিয়ে দেওয়া উচিত। একই কারণে এক্ষেত্রেও তাই হবে। তোমরা নিজেরই হয়তো যদি বুঝতে পারছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড প্লাস NH4Cl। এবং সব ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে এদের বর্ণ। এক্ষেত্রে তোমরা পাবে যেটা সেটা হচ্ছে বাদামি বর্ণের বা লালচে বাদামি বর্ণের একটা অদক্ষেপ পাওয়া যায়, ঠিক আছে। এগুলো সবটা একটা পদক্ষেপ দেবে, যেটাকে আমরা নিচের দিকে অ্যারো সাইন দেখাই। এটা একটা সাদা জেলির মতো পদক্ষেপ দেবে, ঠিক আছে। সাদা জেলির মতো পদক্ষেপ পাওয়া যায়, যেখানে ফেরাস সালফেটের ক্ষেত্রে পাচ্ছ ফেরিক হাইড্রক্সাইড প্লাস NH4 হোল 2SO4, ঠিক আছে। তোমরা নিজেরা এটা ব্যালেন্সটা করতে হবে। এই ব্যালেন্সটা আমি করবো না, তোমরা নিজেরা কিন্তু এটা ব্যালেন্স করে আমাকে বলবে কি হচ্ছে, বা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। একইভাবে এটাও তোমরা একটু নিজেরাই ব্যালেন্স করে আমাকে দেখাবে বা করবে নিজেরা যে কি আসছে। এক্ষেত্রে পাচ্ছ NH4 হোল 2SO4, ঠিক আছে। এই দুটো ব্যালেন্স আমি করলাম না, তোমাদের দ্বারাই ব্যালেন্সটা করতে হবে। যেখানে এটা আমি যদি ব্যালেন্স করে দিই তাহলে 3টে, এখানে 3টে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বলে রাখি এটা একটা ডার্টি গ্রিন বা যেটা সেটা হচ্ছে সবুজ বর্ণের পদক্ষেপ পাওয়া যায়। আর এক্ষেত্রে একটা নীলাভ কালার বা নীলাভ সাদা বর্ণের একটা পদক্ষেপ পাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে লবণ শনাক্তকরণ। আমি একটু বুঝিয়ে দিই কী করা হলো। প্রত্যেকটা বিক্রিয়াতেই অ্যামোনিয়া হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে যদি বিক্রিয়া ঘটাও বা কোনো একটা ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া ঘটাও, তাহলে বিক্রিয়ায় একটা বিশেষ বর্ণযুক্ত আমরা যেটা সেটা হচ্ছে অদক্ষেপ পাই। এই অদক্ষেপগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওটা কোন ধাতব লবণের বা কোন ধাতব আয়নের দ্বারা গঠিত লবণ। যেখানে বাদামি হলে পরে আয়রন রয়েছে বা Fe3 প্লাস ফেরিক রয়েছে,
সাদা জেলির মতো পদক্ষেপ হলে অ্যালুমিনিয়াম 3+ রয়েছে, সবুজ পদক্ষেপ হলে ফেরাস হচ্ছে Fe2+ রয়েছে, আর নীলাভ সাদা বা নীলবর্ণের পদক্ষেপ হলে পরে আমরা কপার 2+ আয়নকে শনাক্ত করতে পারি। যে কারণেই তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো খুব কমন, যেখানে হয়তো এই ধরনের জিনিসগুলো দিতেই পারে। আর সর্বশেষ বলবো যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণ। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে কী করে শনাক্ত করবে। যদিও একটা ভৌতধর্ম বলা যায়, অ্যামোনিয়া গ্যাসে একটা বিশেষ গন্ধ রয়েছে, তীব্র ঝাঁঝালো গন্ধ। সেটা ছাড়াও অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করার জন্য NH3 গ্যাস শনাক্তকরণ, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মূলত K2HgI4, এটা বলা হয় যেটা, যেটা জটিল লবণ বা কমপ্লেক্স সল্ট। এই লবণটা সেটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। যদিও এটাকে আমরা আরেকটা ভাবেও চিনব, সেটা হচ্ছে নেসলার বিকারক বলি। এই বিকারকটা যখনই তুমি অ্যামোনিয়া গ্যাসের মধ্যে দিয়ে পাস করাবে বা অ্যামোনিয়া গ্যাসের মধ্যে দিয়ে পাস করাবে, সঙ্গে সঙ্গে একটা বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি হবে। এই বাদামি বর্ণের পদক্ষেপ দেখে তুমি সহজেই বুঝে যাবে যে ওখানে একটা অ্যামোনিয়া গ্যাস ছিল। তো এটা একটা রাসায়নিক পরিচয় বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণ। এই হলো তোমাদের অ্যামোনিয়া গ্যাসের মেন বা বেশ কিছু রিয়াকশন, যেখানে রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলোকে অ্যামোনিয়া গ্যাসে বোঝানো হলো। তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে যেগুলো বললাম, আর বিশেষ করে যে রিয়াকশনগুলো দেখালাম সেই রিয়াকশনগুলো একটু ব্যালেন্স করে নিজেরা একটু বাড়িতে প্র্যাকটিস করে দেখবেন। ঠিক আছে? ওকে, ফর লিসেনিং, থ্যাংক ইউ।